30-40 বছর আগেকার কথা। ওলগোবিন্দ ঘোষ ও কুঞ্জ কুঞ্জর কর পাশাপাশি জমিদার ছিলেন। উভয়ের নামই বিস্ময় উৎপাদক। আসল কথা, ওলগোবিন্দবাবু ছিলেন ওলাইচণ্ডীর বরপুত্র এবং কুঞ্জ কুঞ্জর বাবু শাক্তভাবাপন্ন বৈষ্ণব বংশের সন্তান। 4 পুরুষ ধরিয়া 2 বংশে কলহ চলিতেছিল। শতাধিক বর্ষ পূর্বে কুঞ্জ কুঞ্জরের বৃদ্ধ পিতামহ ওলগোবিন্দের পিতামহের বিবাহের বৌভাত উপলক্ষে নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়া নববধূ দেখিয়া প্রশংসাচ্ছলে বলিয়াছিলেন, ছেলের কথা কিছু বলবো না, এই একেবারে বাপ কা বেটা, কিন্তু ভায়া এই বউ হয়েছে যেন একেবারে ওই মুক্তোর মালার মতো। রসিকতাটা বুঝিতে বরপক্ষের একটু দেরি হইয়াছিল। সেই অবকাশে রসিক ব্যক্তিটি নিজের জমিদারিতে ফিরিয়া গিয়াছিলেন। আর পর হইতেই পুরুষ পরম্পরায় কলহ চলিয়া আসিতেছে। বর্তমানে ওলগোবিন্দের সহিত আদালতে ছাড়া কুঞ্জ কুঞ্জরের সাক্ষাৎ হইত না, তাহাও কালে ভদ্রে। কিন্তু দেখা হইলে যুযুধান ষণ্ডের মতন উভয়ে ঘোর গর্জন করিতেন। পার্শ্বদ ও শুভানুধ্যায়ীগণ উভয়কে দূরে দূরে রাখিত, কিন্তু বিধির বিধান কে খণ্ডন করিতে পারে? নমস্কার। গল্প অল্প স্বল্প আজ আপনাদের জন্য এনেছে যার লেখা, তিনি ঝানু গোয়েন্দা গল্প বা গম্ভীর ঐতিহাসিক পটভূমিকায় লেখা কাহিনী ছাড়াও প্রবল কৌতুকের যে এমন নিখুঁত অবতারণা করতে পারেন তার লেখায়, না পড়লে ভাবাই যায় না। হ্যাঁ, আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভেন্ডেটা। শরদিন্দুর খুব অল্প কয়েকটি হাসির গল্পের মধ্যে অন্যতম আজকের গল্পটি। তাহলে বাকিটা শোনাই। ভালো লাগলে একটি লাইক দেবেন আর শেয়ারের মাধ্যমে অন্যদেরও শোনার সুযোগ করে দেবেন। শুনুন তারপর কি হলো। ওলগোবিন্দ একদা দেওঘরে এক বাড়ি খরিদ করিলেন। বাড়ির চারিদিকে প্রকাণ্ড বাগান, পাঁচিলে ঘেরা। বাগানে ইউক্যালিপটাস, ঝাউ, পেঁপে, কলা, নানাবিধ গাছ। ওলগোবিন্দ সপরিবারে একদিন হেমন্তকালে নবকৃত বাড়িতে আসিয়া উঠিলেন। তাহার ভারী বাগানের শখ। বাগান দেখিয়া অত্যন্ত হর্ষিত হইলেন। পাঁচিলের পরপারে আর একটা বাড়ি, অনুরূপ বাগানযুক্ত। সন্ধ্যাকালে ওলগোবিন্দ দারোয়ান সঙ্গে সেই পাঁচিলের ধারে বেড়াইতে বেড়াইতে পাঁচিলের ওপারে আরেকটি মূর্তি দেখিয়া স্তম্ভের মতো দাঁড়াইয়া পড়িলেন। তারপর ওলগোবিন্দ ঘোর গর্জন করিলেন। প্রত্যুত্তরে কুঞ্জ কুঞ্জর ঘোরতর গর্জন করিলেন। কিন্তু মধ্যে পাঁচিলের ব্যবধান, তাই সে যাত্রা শান্তি রক্ষা হইল। ওলগোবিন্দ নিজের দারোয়ানের দিকে ফিরিয়া বলিলেন, भेपू सिंह, এই बुढ़ा को रास्ता में पाओगे तो टाक फटा दियोगे, समझा? বলিয়া ভেপু সিং এর হাতে একটি কোদালের বাঁট ধরাইয়া দিলেন। ওদিকে কুঞ্জ কুঞ্জর নিজের দারোয়ানকে বলিলেন, मुदत सिंह, ওই बुढ़ा के रास्ता में देखोगे तो एकदम भूड़ी फंसा दोगे। বলিয়া মৃদং সিং এর হাতে একটি ভোঁতা খুরপি ধরাইয়া দিলেন। এইরূপে যুদ্ধ ঘোষণা করিয়া দিয়া উভয়ে স্বগৃহে প্রবেশ করিলেন। ওলগোবিন্দ নিজের পুত্র প্রিয়গোবিন্দকে বলিলেন, শোন, ওই কুঞ্জ শালা পাশের বাড়িতে গিয়ে উঠেছে। কুঞ্জ কুঞ্জর নিজ কন্যা সুধামুখীকে বলিলেন, ওলা শালা ওই পাশের বাড়িতে আড্ডা কেড়েছে। স্ত্রী জাতির কৌতূহলের ফলে জগতে অসংখ্য অঘটন ঘটিয়া গিয়াছে। পাশের বাড়ি সম্বন্ধে মেয়েদের কৌতূহল আজ পর্যন্ত কেহ রোধ করিতে পারে নাই। বৃথাই অবরোধ প্রথা, হারেম, ঘোমটা, বোরখার সৃষ্টি হইয়াছে। ওলগোবিন্দের বাড়িতে 3টি স্ত্রীলোক। ওলগোবিন্দের স্ত্রী ভামিনী ও 2 কন্যা। কন্যা 2টি বিবাহিতা, গিন্নিবান্নি জাতিয়া। প্রিয়গোবিন্দ তাহাদের কনিষ্ঠ। কুঞ্জ কুঞ্জরের গৃহে তাহার স্ত্রী ও 5 কন্যা। তাহাদের মধ্যে সর্বকনিষ্ঠা সুধামুখী কেবল অনুরা। 2 পরিবারের একুনে 9টি স্ত্রীলোকের কৌতূহল একসঙ্গে জাগ্রত হইয়া উঠিল। পাঁচিলের আড়াল হইতে উঁকি ঝুঁকি আরম্ভ হইল। ক্রমে মুখ চেনাচিনি হইল।
হামিনী অন্য পক্ষের কর্তা সম্বন্ধে মত প্রকাশ করিলেন। মিনসের ঝাঁটার মতো গোপ দেখলেই ইচ্ছা করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিই। গৃহিণী সম্বন্ধে বলিলেন। মরণ আর কি। সুধামুখী সম্বন্ধে বলিলেন। বেশ মেয়েটি। কুঞ্জকুঞ্জরের গৃহিণীও মত প্রকাশ করিলেন। ওলগোবিন্দ সম্বন্ধে বলিলেন। মিনসের পেট দেখো না, যেন 10 মাস। গৃহিণী সম্বন্ধে মরণ আর কি। প্রিয় গোবিন্দ সম্বন্ধে বেশ ছেলেটি। তারপর সুগোপনে রমণীদের মধ্যে আলাপ হইয়া গেল। কর্তারা কিছুই জানিলেন না। কেহ যদি মনে করে নারীরা স্বামীর শত্রুকে নিজের শত্রু বলিয়া ঘৃণা করে, তবে তাহারা কিছুই জানে না। হিন্দু নারী স্বামীর চিতায় সহমরণে যাইতে প্রস্তুত, কিন্তু শত্রুপক্ষের নারীদের সঙ্গে গোপনে ভাব করিবার বেলা তাহাদের নীতিজ্ঞান সম্পূর্ণ পৃথক। এই জন্যই কবি ভর্তৃহরি বলিয়াছেন, মানে 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 কি বলিয়াছেন এখন মনে পড়িতেছে না, প্রশংসা সূচক কিছু বলেন। ওদিকে কর্তারা পরস্পরকে জব্দ করিবার মতলব আঁটিতেছেন। উকিল মুক্তার হাতের কাছে নাই, তাই মোকদ্দমা বাঁধাইবার সুবিধে হইল না। উভয়ে অন্য উপায় চিন্তা করিতে লাগিলেন। জগতে একটা আশ্চর্য ব্যাপার দেখা যায়, শত্রুর কথা অহর্নিশি চিন্তা করিতে করিতে চিন্তার ধারাও একই প্রকার হইয়াছে। তাই পরস্পরের অনিষ্ট চিন্তা করিতে করিতে ওলগোবিন্দ ও কুঞ্জকুঞ্জর একই কালে একই সংকল্পে উপনীত হইলেন, গাছ বাগান নির্মূল করিয়া দাও। চিন্তাকে কার্যে পরিণত করিবার সময় কিন্তু দেখা গেল ওলগোবিন্দই অগ্রণী। ইহার গুটিকার কারণ ছিল। প্রথমত ওলগোবিন্দ পুত্রবান, সুতরাং তাহার তেজ বেশি। কুঞ্জকুঞ্জর উপর্যুপরি 5টি কন্যার পিতৃত্ব লাভ করিয়াছেন। সকলেই জানেন ক্রমাগত কন্যা জন্মিতে থাকিলে উৎসাহ ব্যক্তিরও কর্মপ্রেরণা কমিয়া যায়। দ্বিতীয় কথা, ওলগোবিন্দকে শত্রু দলন কার্যে সহায়তা করিবার জন্য সাবালক পুত্র ছিল, কুঞ্জকুঞ্জরের তাহা ছিল না। ফলে একদিন গভীর রাত্রে ওলগোবিন্দ সাবালক পুত্রের হাতে একটি কাটারি দিয়া বলিলেন, এই নে, এই ঝাউ গাছগুলো বুঝলি একেবারে সাবার করে দিবি, একটাও রাখবি না। কর্তব্যপরায়ণ পুত্র পিতার আজ্ঞা শিরোধার্য করিয়া কাটারি হস্তে প্রস্থান করিল। প্রিয় গোবিন্দকে দেখিলে কাসাবিয়ানকার কথা মনে পড়ে। কর্তব্যে কঠোর। দ্য বয় স্টুড অন দ্য বার্নিং ডেক। পরদিন প্রাতঃকালে কুঞ্জকুঞ্জর দেখিলেন তাহার ঝাউ গাছগুলো কাঠ হইয়া শুইয়া আছে। তাহার গোপ ঝাউয়ের মতোই কণ্টকিত হইয়া উঠিল। তাই চুল ছিল না বলিয়াই কিছু কণ্টকিত হইতে পাইল না। তিনি চলনোন্মুখ ইঞ্জিনের মতো শব্দ করিতে লাগিলেন। তারপর দারোয়ানকে ডাকিয়া বলিলেন, মৃদং সিং, ये काम वो बुढ़ा किया। মৃদং সিং বলিল, जी हाँ हुजूर, কুঞ্জকুঞ্জর বলিলেন, हम भी बुढ़ा को देख लेंगे। মৃদং সিং বলিল, ताबेदार मौजूद है। কুঞ্জকুঞ্জর ভাবিলেন মৃদং সিংকে দিয়াই প্রতিশোধ লইবেন, কিন্তু কিছুক্ষণ বিবেচনার পর দেখিলেন তাহা উচিত হইবে না। চাকরকে দিয়া বেআইনি কাজ করানো মানেই সাক্ষীর সৃষ্টি করা। তাহাতে কাজ নাই, যাহা করিবার তিনি নিজেই করিবেন। ওলগোবিন্দ সে রাত্রি সুখনিদ্রায় যাপন করিলেন। প্রাতঃকালে উঠিয়া দেখিলেন তাহার কদলী কুঞ্জে কুঞ্জকুঞ্জর প্রবেশ করিয়া একেবারে তছনছ করিয়া দিয়াছে। কলা গাছগুলি নিতম্বিনীর উরুস্তম্ভের মতো পাশাপাশি পড়িয়া আছে। পদ্মাবতী চরণ চারণ চক্রবর্তী শ্রী জয়দেব কবি এ দৃশ্য দেখিলে হয়তো একটা নতুন কাব্যই লিখিয়া ফেলিতেন, কিন্তু ওলগোবিন্দের চক্ষুর্দয় লাট্টুর মতো বনবন করিয়া ঘুরিতে লাগিল। তিনিও চলনোন্মুখ ইঞ্জিনের মতো শব্দ করিলেন। তারপর বাড়ির ভিতর হইতে বন্দুক আনিয়া দমাদম আকাশে লক্ষ্য করিয়া ছুড়িতে লাগিলেন। কুঞ্জকুঞ্জর হটিবার পাত্র নয়, তিনিও বন্দুক আনিয়া আকাশ লক্ষ্য করিয়া ছুড়িলেন। ঘোর যুদ্ধ চলিল, কিন্তু হতাহতের সংখ্যা শূন্যই রহিল। বিক্রম প্রকাশ শেষ করিয়া দুইজনে আবার চিন্তা করিতে বসিলেন।
ওদিকে স্ত্রী মহলে কি ব্যাপার চলিতেছে কেহই লক্ষ্য করিল না। যুদ্ধ বিগ্রহ একটু ঠান্ডা আছে, কারণ দুই পক্ষই বন্দুক লইয়া সারা রাত বারান্দায় বসিয়া থাকেন এবং মাঝে মাঝে আকাশ লক্ষ্য করিয়া গুলি ছোড়েন। কিন্তু দুই পক্ষই সুযোগ খুঁজিতেছেন। ওলগোবিন্দের লক্ষ্য কুঞ্জকুঞ্জরের পুষ্পবর্ষে শিউলি গাছটির ওপর, আর কুঞ্জকুঞ্জরের নজর ওলগোবিন্দের সুন্দর কৃষাঙ্গী তরুণীর মতো ইউক্যালিপটাস গাছের। একদিন ওলগোবিন্দের স্ত্রী আসিয়া বলিলেন, কি ছেলে মানুষের মতো ঝগড়া করছো, মিটিয়ে ফেলো। সুধা মেয়েটি ভারী চমৎকার। প্রিয়র সঙ্গে। ওলগোবিন্দ চক্ষুর্দয় লাট্টুর মতো ঘূর্ণিত করিয়া বলিলেন, খবরদার। ওদিকে কুঞ্জকুঞ্জরের গৃহিণী বলিলেন, বুড়ে বুড়ে ঝগড়া করতে লজ্জা করে না? মিটিয়ে ফেলো, মিটিয়ে ফেলো। প্রিয় ছেলেটি চমৎকার, আমাদের সুধার সঙ্গে। কুঞ্জকুঞ্জর গুম্ফ কণ্টকিত করিয়া বলিলেন, চোপড়া। কিন্তু প্রিয় গোবিন্দ এসব কিছুই জানে না, সুধা জানে। প্রিয় গোবিন্দ পিতৃভক্ত যুবক, তার উপর কর্মকুশল। ওলগোবিন্দ যখন কেবল শূন্যে বন্দুক ছুরিতে ব্যাপৃত ছিলেন, প্রিয় গোবিন্দ সেই অবকাশে শিউলি গাছ কাটিবার উপায় স্থির করিয়া ফেলিয়াছে। প্রিয় গোবিন্দ লক্ষ্য করিয়াছিল যে রাত্রি ৩টার পর কুঞ্জকুঞ্জর আর বন্দুক ছোড়েন না, অতএব ৩টার পর তিনি ঘুমাইয়া পড়েন, সন্দেহ নাই। প্রিয় গোবিন্দ স্থির করিল পিতাকে না বলিয়া শেষ রাত্রে অভিযান করিবে। পিতাকে বলিলে তিনি হয়তো তাহার বন্দুকের মুখে যাইতে দিবেন না। সেদিন চাঁদিনী রাত্রি, কৃষ্ণপক্ষের তৃতীয়া কি চতুর্থী। ভোর রাত্রে উঠিয়া প্রিয় গোবিন্দ করাত হাতে লইল। তারপর নিঃশব্দে পাঁচিল ডিঙাইয়া কুঞ্জকুঞ্জরের বাগানে প্রবেশ করিল। জ্যোৎস্না ফিন ফুটিতেছে, কেহ কোথাও নাই। প্রিয় গোবিন্দ পা টিপিয়া টিপিয়া শিউলি গাছের দিকে অগ্রসর হইল। শিউলি গাছের তলায় উপস্থিত হইয়া দেখিল একটি মেয়ে ফুল কুড়াইতেছে। প্রিয় গোবিন্দ পলাইবার চেষ্টা করিল, কিন্তু পলাইবার সুবিধে হইল না। সুধাও তাহাকে দেখিয়া ফেলিয়াছিল এবং চিনিতে পারিয়াছিল। প্রিয় গোবিন্দ সুধাকে আগে দেখে নাই। আমাদের দেশের পুরুষেরা স্ত্রীলোক দেখিলে উকি ঝুঁকি মারে, এরূপ একটা অপবাদ আছে। মেয়েদের সম্বন্ধে কোনো অপবাদ নাই, অথচ। ত্রস্ত সুধা জিজ্ঞাসা করিল, কি চাই? প্রিয় গোবিন্দ করাত পিছনে লুকাইল, বলিল, কিছু না। তুমি আমার শিউলি গাছ কাটতে এসেছ না? বলিয়া কাঁদিয়া ফেলিল। প্রিয় গোবিন্দ স্তম্ভিত হইয়া বলিল, মানে এই গাছ কার? আমার। মানে তুমি কে? এই গাছ তো কুঞ্জর বাবুর। আমি তো ছোট মেয়ে, আমার নাম সুধা। ও মানে তা বেশ তো। সুধা চক্ষু মুছিয়া বলিল, তোমরা কেন আমাদের ঝাউ গাছ কেটে দিয়েছ? প্রিয় গোবিন্দ ক্ষীণ স্বরে বলিল, আমাদের কলা গাছ। তোমরা তো আগে কেটেছ। প্রিয় গোবিন্দ নীরব। সুধার মুখে একটু মেয়েলি চাপা হাসি দেখা দিল। বিজয়িনী পুরুষও হাসিতে পারে না। সুধা আবার আঁচলে ফুল কুড়াইয়া রাখিতে লাগিল, যেন প্রিয় গোবিন্দ নামক পরাভূত যুবক সেখানে নাই। প্রিয় গোবিন্দ বোকার মতো এক পায়ে দাঁড়াইয়া রহিল। একবার করাত দিয়ে পিঠ চুলকাইল, শেষে ঢোক গিলিয়া বলিল, মানে তুমি রোজ এই সময় ফুল পাড়তে আসো? সুধা মুখ তুলিয়া বলিল, হ্যাঁ, কেন? প্রিয় গোবিন্দের কান ঝাঁঝা করিয়া উঠিল। সে তোতলাইয়া বলিল, তবে আমিও রোজ এই সময় গাছ কাটতে আসবো। হ্যাঁ, আমি যাই বলিয়া এক লাফে পাঁচিল ডিঙাইয়া পলায়ন করিল। সুধা আবার হাসিল। বিজয়িনী। অন্দরমহলে ষড়যন্ত্র ভিতরে ভিতরে জটিল হইয়া উঠিয়াছে। দ্য প্লট থিকেন্স। একদিন কুঞ্জকুঞ্জরের কুলপুরোহিত হাওয়া বদলাইতে আসিয়া উপস্থিত হইলেন। তাহার হঠাৎ ডিসপেপসিয়া হইয়াছে। ওদিকে কর্তারা রাত্রি জাগিয়া ও বন্দুক ছুড়িয়া ক্লান্ত হইয়া পড়িয়াছেন।
7 দিন পর দুজনেই ঘুমাইতে গেলেন। মৃদঙ্গ সিং ও ভেপু সিং বাগান পাহারা দিতে লাগিল। 3 দিন ঘুমাইবার পর দুই কর্তা আবার চাঙ্গা হইয়া উঠিলেন। তখন আবার তাহাদের প্রতিহিংসা প্রবৃত্তি চাগার দিল। ইতিমধ্যে প্রিয় গোবিন্দ রোজ শেষ রাত্রে শিউলি গাছ কাটিতে যাইতেছিল। ওল গোবিন্দ তাহা জানিতেন না, তাই তিনি তাহাকে ডাকিয়া পরামর্শ করিলেন। প্রিয় গোবিন্দ শিউলি গাছের প্রতি দারুণ বিদ্বেষ জ্ঞাপন করিয়া জানাইল ওদিকে তাহার নজর আছে, সুবিধে পাইলেই সে শিউলি গাছের মূলে কুঠারাঘাত করিবে। ওল গোবিন্দ হৃষ্ট হইলেন। ওদিকে কুঞ্জর একজন মন্ত্রী পাইয়াছেন, পুরোহিত মহাশয়। তিনি ইউক্যালিপটাস গাছ সম্বন্ধে নিজের দুরভিসন্ধি প্রকাশ করিলেন। পুরোহিত মশাই অত্যন্ত সাধাসিধা লোক, তার উপর ডিসপেপসিয়া রোগী। তিনি বলিলেন, আবার বেশি কটা কি, ভালো দিন থেকে কেটে ফেললেই হলো। দাঁড়াও দাঁড়াও, আগে আমি একটু ওই পাঁজিটা দেখে নিই। পাঁজি দেখিয়া পুরোহিত বৃক্ষ ছেদনের উৎকৃষ্ট দিন দেখিয়া দিলেন। এমন সহৃদয় অথচ ধর্মপ্রাণ সহায়ক পাইয়া কুঞ্জরের উৎসাহ শতগুণ বাড়িয়া গেল। স্থির হইল সোমবার রাত্রি 1টার সময় শুভকর্ম সম্পন্ন হইবে। গুলি গোলা বন্ধ আছে, ওল গোবিন্দটা নিশ্চয়ই এখনো ঘুমাইতেছে, সুতরাং নির্বিঘ্নে কাজ সম্পন্ন করিবার এই সময়। কিন্তু শ্রেয়াংশে বহু বিঘ্নানি, বিশেষত নারী জাতি একজোট হইয়া যাহাদের পিছনে লাগিয়াছে, তাহাদের জয়ের আশা কোথায়? রাত্রি 1টার সময় কুঞ্জর করাত লইয়া নির্বিঘ্নে পাঁচিল পার হইলেন। কিন্তু ইউক্যালিপটাস গাছের কাছে যেমনি দাঁড়াইয়াছেন, অমনি ওল গোবিন্দ আসিয়া তাহাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করিয়া ধরিলেন। কুঞ্জর করাত দিয়া তাহার কান কাটিয়া লইবার চেষ্টা করিলেন, কিন্তু সে চেষ্টা সফল হইল না। ভেপু সিং দারোয়ান তাহাকে পিছন হইতে আলিঙ্গন করিয়া ধরিল। এইভাবে বুকে পিঠে আলিঙ্গিত হইয়া কুঞ্জর বাড়ির মধ্যে নিত হইলেন। তাহাকে একটি চেয়ারে বসাইয়া তাহার পায়ে দড়ি বাঁধিয়া দড়ির অন্য প্রান্ত নিজ হস্তে লইয়া ওল গোবিন্দ আরেকটি চেয়ারে বসিলেন। বন্দুক তাহার কোলের ওপর রইল। দুজনে পরস্পরের মুখ অবলোকন করিলেন। চারিচক্ষুর ঠোকাঠুকিতে একটা বিস্ফোরক অগ্নুৎপাত হইয়া গেল না, ইহাই আশ্চর্য। ওল গোবিন্দ চক্ষু ঘূর্ণিত করিয়া বলিলেন, बुदीनाना of the bronchitis into घुलघुली of चटनी करवार तेरे मेरे घाटी थे ना दे किसी का नतीन। তাহার উদর জীবন্ত ফুটবলের মতো লাফাইতে লাগিল। কুঞ্জর কিছুই বলিলেন না। ওল গোবিন্দ তখন ঈষৎ প্রকৃতিস্থ হইয়া ভেপু সিংকে বলিলেন, ভেপু সিং, প্রিয়কে এক্ষুনি ডাকো। প্রিয় আসিল। ওল গোবিন্দ গর্জন করিয়া বলিলেন, শিউলি গাছ। কাসা বিয়াঙ্কা তৎক্ষণাৎ পিতৃ আজ্ঞা পালন করিতে ছুটিল। 15 মিনিট কাটিয়া গেল। ওল গোবিন্দ 2 মিনিট অন্তর ফুটবল নাচাইয়া হাসিতে লাগিলেন। তারপর ওল গোবিন্দ বলিলেন, ভেপু সিং, थाना में खबर दो, ये चुट्टा के जेल में भेजेंगे हम। जो हुकुम। বলিয়া ভেপু সিং প্রস্থান করিল। আরো 15 মিনিট অতীত হইল। ওল গোবিন্দ পূর্ববৎ 2 মিনিট অন্তর হাসিতে লাগিলেন। কুঞ্জর কেবল ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করিতে লাগিলেন। হঠাৎ উভয়ের কর্ণে দূর হইতে একটা শব্দ প্রবেশ করিল। দুজনে শিকারী কুকুরের মতো কান খাড়া করিলেন। শব্দটা যেন কুঞ্জরের বাড়ি হইতে আসিতেছে। ওল গোবিন্দ একটু অস্বস্তি বোধ করিতে লাগিলেন। দুপুর রাত্রে ও আবার কিসের শব্দ? শিয়াল নাকি? প্রিয় এতক্ষণ ওখানে কি করিতেছে? তিনি ক্রুদ্ধ হইয়া উঠিলেন। অনুসন্ধান করিতে যাইবার উপায় নাই। কুঞ্জর পলাইবে। এমন সময় ভেপু সিং হাঁপাইতে হাঁপাইতে ফিরিয়া আসিল। হুজুর, बैठा है। ওল গোবিন্দ রাগিয়া বলিলেন, बैठा रहेंगे कि क्या लफाएंगे? क्या हुआ? ভেপু সিং জানাইল ও বাড়ির মাইজি লোক দাদা বাবুকে পাকড়িয়া লইয়া অন্দরমহলে প্রবেশ করিয়াছে। দুই কর্তা একসঙ্গে লাফাইয়া উঠিলেন। ওল গোবিন্দের কোল হইতে বন্দুক পড়িয়া গেল।
ভেপু সিং তখনও বার্তা শেষ করে নাই। সক্ষোভে বলিল, উক্ত মাইজিল কেবল দাদাবাবুকে ধরিয়া লইয়া গিয়াই ক্ষান্ত হয় নাই, সকলে মিলিয়া উচ্চ ঈশ্বরে তাহাকে উল্লু উল্লু বলিয়া গালি দিতেছে। এই সময় কর্তারা সকর্ণে শুনিতে পাইলেন। দুজনে পরস্পরের মুখের দিকে চাহিলেন, তারপর যেন একই যন্ত্রের দ্বারা চালিত হইয়া দৌড়িতে আরম্ভ করিলেন। কুঞ্জকুঞ্জরের পায়ের দড়ি অজ্ঞাতসারেই ওলগোবিন্দের হাতে ধরা রহিল। তাহারা যখন কর্মস্থলে উপস্থিত হইলেন, তখন ডিসপেপসিয়া রোগাক্রান্ত পুরোহিত মহাশয় শুভকর্ম শেষ করিয়াছেন। দুই বাড়ির গৃহিণী উপস্থিত ছিলেন। কর্তাদের মূর্তি দেখিয়া তাহারা পরস্পরের গায়ে হাসিয়া ঢলিয়া পড়িলেন, বলিলেন, মরে যাই, বুড়ো মিংসেদের রকম দেখো না, যেন সং। শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো জানাবেন অবশ্যই। আবার আসবো আগামী শুক্রবার ঠিক দুপুর 3টে। ভালো থাকবেন সবাই। নমস্কার।